হ্যাঁ 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 স্টার্ট। দেখো আমরা শুরু করবো চ্যাপ্টার কলিশন। আচ্ছা, হোয়াট ডু মিন বাই কলিশন? কলিশন মানে কি? ধাক্কা, তাই তো? আচ্ছা, ধাক্কা তো বললে হবে না, সাইন্টিফিক একটা ডেফিনেশন আছে কলিশনের। ধরো দুটো বডি ইন্টারেক্ট করলো, মানে একটা আরেকটার উপর ফোর্স অ্যাপ্লাই করলো, ইম্পালসিভ ফোর্স বলা হয় এটাকে। ইম্পালসিভ ফোর্স অ্যাক্ট করার জন্য এটাও এটার উপর ফোর্স অ্যাক্ট করবে, এটাও এটার উপর, তো নিউটন থার্ড ল অফ মোশন না? ফোর্স অ্যাপ্লাই করলে, এবং এটা তো কিন্তু একটা সিস্টেম, এই সিস্টেমের উপরে কিন্তু এক্সটার্নাল কোনো ফোর্স থাকবে না, এক্সটার্নাল ফোর্স জিরো। এ বডি আর বি বডির মধ্যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এটাকে আমরা বলি ফোর্স অফ ইন্টারাকশন, নিজেদের মধ্যে ফোর্স। এই সিস্টেমের উপর কোনো ফোর্স নেই, এটাকে সিস্টেম বলি আমরা। সিস্টেমের উপর ফোর্স নেই, এটা ধরে আমরা কিন্তু করব সিস্টেম, দুটো বডি মিলে সিস্টেম, বা আরও থাকতে পারে অনেকগুলো বডি মিলে একটা সিস্টেম। এই সিস্টেমের উপর কোনো ফোর্স থাকবে না, এক্সটার্নাল ফোর্স থাকবে না, বাট বডিগুলো নিজেদের মধ্যে ফোর্স অ্যাপ্লাই করবে, হ্যাঁ, ইন্টারাকশন ফোর্স অ্যাপ্লাই করবে। তার জন্য এই বডিগুলোর মোমেন্টাম চেঞ্জ হবে। যদি মোমেন্টাম চেঞ্জ হয় তাহলে এই ফেনোমেনাটাকে বলা হয় কলিশন। তাহলে ডিউ টু স্ট্রং ইন্টারেক্টিভ ফোর্স, ইফ দেয়ার ইজ চেঞ্জ ইন লিনিয়ার মোমেন্টাম অফ পার্টিকেলস অফ দ্য সিস্টেম, দেন ইট ইজ কল্ড কলিশন। তাহলে কলিশন হতে গেলে কি হতে হবে? এক্সটার্নাল ফোর্স থাকবে না, নিজেদের মধ্যে ফোর্স হতে হবে নিজেদের মধ্যে। আর আমরা এক্সটার্নাল ফোর্স হতেই পারে, আমরা এখানে ধরবো না, এক্সটার্নাল ফোর্স হলে সেটা আলাদা ব্যাপার হবে। হ্যাঁ, নিজেদের মধ্যে ফোর্স অ্যাপ্লাই হবে, ফোর্স অ্যাপ্লাই হওয়ার জন্য এদের মোমেন্টামের চেঞ্জ হবে, এটাকে বলছি আমরা কি? তার মানে আসল কথা হচ্ছে মোমেন্টাম চেঞ্জ, লিনিয়ার মোমেন্টাম। মোমেন্টাম মানে কি? মোমেন্টাম পি দিয়ে লিখিনি আমরা, পি ইকুয়াল টু এম ইন্টু ভি না? হ্যাঁ, এই মোমেন্টামের চেঞ্জ হবে পার্টিকেলগুলোর। দেখো আমি কি বলছি বারবার, এই ধরো দুটো পার্টিকেল, দুটো বডি যাচ্ছে, একই ডিরেকশনে যাচ্ছে, একটা স্পিড u1 আর একটা স্পিড মনে করো u2, এটার মাস মনে করো m1, এটার মাস মনে করো m2। আচ্ছা, পেছনেরটার যদি স্পিড বেশি হয় তাহলে এটা গিয়ে এটাকে ফোর্স দেবে, এই যে ফোর্স দিল, ফোর্স দেওয়ার পর এরা কি আগের ভ্যালোসিটি নিয়ে যেতে থাকবে? ফোর্স অ্যাপ্লাই হওয়ার পর এরা আবার ডিফারেন্ট ভ্যালোসিটি পাবে। ধরো m1 মাসটা ভ্যালোসিটি পেয়ে গেল v1, আর m2 মাস যেটা তার ভ্যালোসিটি হয়ে গেল v2। তার ভ্যালোসিটি এক একজনের চেঞ্জ হয়ে গেল প্রত্যেকটা পার্টিকেলের। দেখো ফার্স্ট পার্টিকেলের মোমেন্টাম চেঞ্জ হলো কিনা। ইনিশিয়াল মোমেন্টাম কত ছিল? এদিকে ইনিশিয়াল মোমেন্টাম ছিল m1 u1, ফাইনাল মোমেন্টাম কত হলো? m1 v1। এটার ইনিশিয়াল মোমেন্টাম ছিল m2 u2 ছিল, আর ফাইনাল মোমেন্টাম m2 v2 হলো। তাহলে মানে পার্টিকেলগুলোর মোমেন্টাম চেঞ্জ হচ্ছে। বাট এখানে ইম্পর্টেন্ট কথা, এই সিস্টেমের উপর, এই দুটো বডির উপর কি এক্সটার্নালি কোনো ফোর্স দেওয়া হয়েছে? নো। সেই জন্য মোমেন্টাম অফ দ্য সিস্টেম, যদি বলা হয় সিস্টেমের মোমেন্টাম, টোটাল মোমেন্টাম অফ দ্য সিস্টেম, এটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে, বাট ইন্ডিভিজুয়াল পার্টিকুলার মোমেন্টাম চেঞ্জ হচ্ছে। বুঝতে পারছো? তাহলে আমরা কলিশনের একটা ডেফিনেশন আমরা লিখি। দেখো এবার লেখো, when a strong impulsive force is applied on each other of particle of the system, resulting the change in momentum, change in linear momentum, is called collision. When a strong impulsive force is applied on each other of particles of a system, resulting the change in linear momentum, পার্টিকেলগুলোর লিনিয়ার মোমেন্টাম চেঞ্জ হয়, এটাকে বলা হচ্ছে, আমরা বলছি কলিশন। দেখো কলিশনের মূল ব্যাপার হচ্ছে নিজেদের মধ্যে ফোর্স হবে, নিজেদের লিনিয়ার মোমেন্টামের চেঞ্জ হবে, কিন্তু সিস্টেমের লিনিয়ার মোমেন্টাম কোনো চেঞ্জ হবে না। এই কথাটার মানেটা বুঝতে পারছো? বাসের মধ্যে বসে আছে কতগুলো লোক, বাসটা হচ্ছে একটা সিস্টেম, বাসের মধ্যে লোকগুলো হচ্ছে পার্টিকেল। বাসের উপরে কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, বাস তাহলে ইউনিফর্ম ভেলোসিটিতে চলছে, নেট ফোর্স বাসের উপর জিরো, তাহলে বাসটা মনে করে ইউনিফর্ম ভেলোসিটিতে চলছে। বাসের মধ্যে লোকগুলি নিজেরা মারপিট করছে, তো তাদের 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 মোমেন্টাম চেঞ্জ হচ্ছে না, একজন আরেকজনকে ঘুষি দিচ্ছে, পড়ে যাচ্ছে, কি মোমেন্টাম চেঞ্জ হচ্ছে না তাদের? তাহলে ইন্ডিভিজুয়াল পার্টিকেলগুলোর মোমেন্টাম চেঞ্জ হচ্ছে। আর বাসের কি কোনো মোমেন্টাম চেঞ্জ হচ্ছে? সিস্টেমের কোনো মোমেন্টাম চেঞ্জ হচ্ছে না, তার জন্য ইন্ডিভিজুয়াল পার্টিকেলগুলোর মোমেন্টাম চেঞ্জ হচ্ছে।
তা এই ইন্ডিভিজুয়াল পার্টিকেল মোমেন্টাম চেঞ্জ হওয়ার কারণটাই হচ্ছে তাদের মধ্যে ফোর্স, নিজস্ব ফোর্স, এক্সটার্নাল ফোর্স না। হ্যাঁ, এটাকে আমরা কলিশন বলছি, আর কিছু না। তার মানে লিনিয়ার মোমেন্টাম চেঞ্জ হতে হবে। আচ্ছা, ফিজিক্যাল কন্ট্যাক্ট কি নেসেসারি মোমেন্টাম চেঞ্জের জন্য? ভাবো তো একটু, ফিজিক্যাল কন্ট্যাক্ট হতেই হবে মোমেন্টাম চেঞ্জ হওয়ার জন্য? ফিজিক্যাল কন্ট্যাক্ট না হলেও হবে, ইজ নট নেসেসারি ফিজিক্যাল কন্ট্যাক্ট। তোমরা একটা এক্সপেরিমেন্ট পড়বে, আমি বলি, রাদারফোর্ড আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, পড়েছো হয়তো নিচের ক্লাসে। রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল থেকে আলফা পার্টিকেল মুভ করে হাই কাইনেটিক এনার্জি নিয়ে, আর এখানে একটা গোল্ড ফয়েল থাকে। এই গোল্ড ফয়েলের নিউক্লিয়াস গুলো পজিটিভ চার্জড, আর আলফা পার্টিকেল কিন্তু পজিটিভ চার্জ। হ্যাঁ, এইবার যখন আলফা পার্টিকেল, অনেক আলফা পার্টিকেল ছোটা হচ্ছে এইদিকে, আলফা পার্টিকেল গুলো যখন গোল্ড ফয়েলের দিকে আসে, তখন এই নিউক্লিয়াসের পজিটিভ চার্জ এটা কি করবে? রিপেল করবে। তার জন্য এর পাথ চেঞ্জ হয়ে যায়। তাহলে দেখো, আলফা পার্টিকেলের সঙ্গে এর ফিজিক্যাল, গোল্ড নিউক্লিয়াসের কোনো ফিজিক্যাল কন্ট্যাক্ট হচ্ছে না, রিপেল হচ্ছে। রিপেল হয়ে তাহলে তার পাথ চেঞ্জ হচ্ছে। কোনো কোনো পার্টিকেল ডিরেক্ট হিট করে আবার ব্যাক করে আসবে, কোনো কোনো পার্টিকেল অনেক দূর দিয়ে যাবে, কোনো কোনো পার্টিকেল আর পাশ দিয়ে চলে যাবে। তাহলে আলফা পার্টিকেল গুলোর মোমেন্টাম কি চেঞ্জ হচ্ছে? ডিরেকশন চেঞ্জ হচ্ছে। মোমেন্টাম মানে মাস ইনটু ভ্যালোসিটি, মাস ইনটু ভ্যালোসিটি। ভ্যালোসিটি তো ভেক্টর কোয়ান্টিটি, তাহলে মোমেন্টাম ভেক্টর কোয়ান্টিটি। তো ভেক্টর কোয়ান্টিটি যদি ডিরেকশন চেঞ্জ হয়, তাহলে ভেক্টর কোয়ান্টিটি তো চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে ভি চেঞ্জ হচ্ছে, ভি চেঞ্জ হওয়ার জন্য তাহলে মোমেন্টাম চেঞ্জ হচ্ছে। তাহলে এটাকে আমি কলিশন বলবো কিনা? কলিশন বলবো। তাহলে ফিজিক্যাল কন্ট্যাক্ট ইজ নট নেসেসারি ফর কলিশন, তাই না? এই কথাটা অন্তত পক্ষে লিখে দিই, ফিজিক্যাল কন্ট্যাক্ট ইজ নট নেসেসারি ফর কলিশন। তাহলে কলিশনের ক্ষেত্রে ফিজিক্যাল কন্ট্যাক্ট নেসেসারি নাও হতে পারে। ইন রাদারফোর্ড আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, in Rutherford alpha particle scattering experiment, momentum of alpha particle changes without direct contact to gold nucleus. বাস হয়ে গেল, আর লাগবে না। জাস্ট মোমেন্টামের ডেফিনেশন আর ফিজিক্যাল কন্ট্যাক্ট ইজ নট নেসেসারি, তার একটা এক্সাম্পল। হ্যাঁ, হলো। হ্যাঁ, এবার দেখো, এখন আমরা করব টাইপস অফ কলিশন। কলিশনের টাইপ নাম্বার 1, বেসড অন ডিরেকশন অফ মোশন। এই পার্টিকেলগুলোর মোশনের ডিরেকশনের উপর বেস করে কলিশন টু টাইপস। নাম্বার এ, হেড অন কলিশন। নাম্বার বি, অবলিক কলিশন। আচ্ছা, আমি এগুলো ডিটেলস লিখবো না। বলো তো, হেড অন কলিশন মানে কি? যদি কলিশনের আগে এবং পরে পার্টিকেলগুলোর সেন্টার অফ মাসের মোশনের ডিরেকশন কোনো চেঞ্জ না হয়। মোট কথা, তাদের ডিরেকশন অফ মোশন যদি বিফোর কলিশন এবং আফটার কলিশন একই থাকে, বিফোর কলিশনের দিকে যাচ্ছে এক্স অ্যাক্সিসের দিকে, পজিটিভ এক্স অ্যাক্সিস, আফটার কলিশনও এক্স অ্যাক্সিসে আছে, বা অপোজিট ডিরেকশনও হতে পারে, প্যারালাল আর অ্যান্টি প্যারালাল হতেই পারে। তাহলে এই ধরনের কলিশনকে আমরা বলবো হেড অন কলিশন। দেখো, এই পার্টিকেলের মোশন একই ডিরেকশনে না, এই পার্টিকেলটার মোশন একই ডিরেকশনে, তাহলে বিফোর অ্যান্ড আফটার কলিশন যদি ডিরেকশন অফ মোশনটা সেম থাকে, তখন আমরা বলবো হেড অন কলিশন। এবার অবলিক কলিশনটা কি হবে? দেখো, একটা পার্টিকেলকে, এই যে একটা পার্টিকেল, দুটো বডি, বলো তো, এইটা এসে এখানে ধাক্কা দিল, এটা স্ট্রেটই আসছিল, এটাও স্ট্রেট আসছিল, এইটা এইভাবে এসে ধাক্কা দিল, এই সাইডে ধাক্কা দিল। এবার আফটার কলিশন এরা কি স্ট্রেট লাইনে থাকবে? একই লাইনে থাকবে? এইটা এইদিকে ছিটকে যাবে, আর এইটা এইদিকে ছিটকে যাবে না, এরকম ছিটকে যাবে না? তাহলে এইটাকে আমরা বলবো অবলিক কলিশন। তার মানে বিফোর কলিশন আর আফটার কলিশন তাদের ডিরেকশন অফ মোশনটা এক থাকবে না, আলাদা হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে ডিরেকশন। ঠিক আছে, এটা সম্বন্ধে আর লিখবো না। এইবার এটা গেল বেসড অন ডিরেকশন অফ মোশন। হ্যাঁ, নাম্বার 2, বেসড অন কাইনেটিক এনার্জি কনজারভেশন। এর উপর বেস করে কলিশন আবার আমরা বলি 3 টাইপস। নাম্বার 1, একটাকে বলা হয় ইলাস্টিক কলিশন। নাম্বার 2, ইনইলাস্টিক কলিশন। নাম্বার 3, পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন। আচ্ছা, এই ইলাস্টিক কলিশন যেটা, এটা কিন্তু পারফেক্ট ইলাস্টিক, এভাবেও বলে পারফেক্ট ইলাস্টিক কলিশন আর পারফেক্ট ইনইলাস্টিক কলিশন। হ্যাঁ, পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন। দেখো, একটা ইলাস্টিক, এই ইলাস্টিকটা আমরা কি ধরবো?
পারফেক্টলি ইলাস্টিক, পারফেক্টলি ইনইলাস্টিক আর হচ্ছে ইনইলাস্টিক। এই ইনইলাস্টিক যেটা, এটাকে তুমি পার্শিয়াল ইলাস্টিক বলতে পারো, পার্শিয়াল ইনইলাস্টিক বলতে পারো। পার্শিয়াল ইলাস্টিক আর পার্শিয়াল ইনইলাস্টিক একই কথা। আমরা কাইনেটিক এনার্জি কনজারভেশন থেকে এদের এদের ডিফাইন করছি। যখন শোনো, কাইনেটিক এনার্জি লস যদি না হয়, কাইনেটিক এনার্জি যদি বিফোর কলিশন আর আফটার কলিশন ইকুয়াল থাকে, তাহলে কাইনেটিক এনার্জি লস হলো না। টোটাল কাইনেটিক এনার্জি বিফোর কলিশন, টোটাল কাইনেটিক এনার্জি আফটার কলিশন ইকুয়াল, তখন আমরা বলি পারফেক্টলি ইলাস্টিক কলিশন। তার কাইনেটিক এনার্জি যদি কনজার্ভ থাকে সেটাকে আমরা বলছি ইলাস্টিক কলিশন। আর ইনইলাস্টিক মানে হচ্ছে কাইনেটিক এনার্জি এখানে লস হবে। বিফোর কলিশন যা কাইনেটিক এনার্জি হবে, আফটার কলিশন কাইনেটিক এনার্জি কমে যাবে। বুঝতে পারছো? তখন আমরা এটাকে বলবো ইনইলাস্টিক কলিশন। কি পার্শিয়াল ইনইলাস্টিক বলতে পারো, পার্শিয়াল ইলাস্টিক বলতে পারো। এনার্জি কিছুটা লস হচ্ছে, কিছুটা থাকছে, সেই জন্য পার্শিয়াল। পার্শিয়াল ইলাস্টিক আর পার্শিয়াল ইনইলাস্টিক একই কথা। আচ্ছা, কিরকম মিনিংটা? ধরো একটা ডোরের দুটো পাল্লা আছে, একটা পাল্লা খোলা, দরজার মধ্যে দুটো পার্ট আছে। মনে করো আমাদের এই দরজাগুলোতে যেমন একটা পার্ট, অনেক সময় দুটো পার্ট থাকে না দরজায়। আচ্ছা, ধরে নাও একটা পার্ট খোলা, একটা বন্ধ। কেউ তোমাকে জিজ্ঞেস করলে তুমি বলবে এক পার্ট খোলা। কেন, এটা কি বলা যাবে না এক পার্ট বন্ধ? একই তো কথা, এক পার্ট খোলা বলা আর এক পার্ট বন্ধ বলা একই। তার মানে পার্শিয়াল ইলাস্টিকও বলতে পারছো, পার্শিয়াল ইনইলাস্টিকও বলতে পারছো। ব্যাপারটা এইরকম। হ্যাঁ, এইবার পারফেক্টলি ইলাস্টিক আর পারফেক্টলি ইলাস্টিক কলিশনের এক্সাম্পল দেখো। মনে করো আমি একটা বল, পিং পং বলগুলো চেনো তো, খুব লাফায়, ওটা দিয়ে আমি দেওয়ালে ছুঁড়ে মারলাম, দেওয়াল থেকে লেগে প্রায় একই স্পিডে ব্যাক করে আসে। বা মেঝের উপরে আমি ছেড়ে দিলাম, মেঝেতে লেগে প্রায় একই স্পিডে ব্যাক করে আসে, তাই তো? এইটাকে আমরা নিয়ারলি পারফেক্টলি ইলাস্টিক কলিশন বলবো। নিয়ারলি, অ্যাকচুয়ালি নেচারে কোনো আমরা চারপাশে কোনো পারফেক্টলি ইলাস্টিক কলিশন দেখতেই পারি না। নেই নেই বাস্তবে পারফেক্টলি ইলাস্টিক কলিশন আমরা দেখতে পারি না, আমাদের চোখের সামনে নাই। মাইক্রোস্কোপিক ক্ষেত্রে কিছু পারফেক্টলি ইলাস্টিক কলিশন হয়, কারণ পারফেক্টলি ইলাস্টিক কলিশনে বলছে কাইনেটিক এনার্জি লস হবে না। আচ্ছা, আমি যখন একটা বল দিয়ে দেওয়ালে ছুড়লাম, দেওয়াল থেকে যখন ব্যাক করে আসবে, পারফেক্টলি ইলাস্টিক কলিশন হলে একই স্পিডে ব্যাক করে আসবে? একটু কম স্পিডে আসবেই, কারণ সাউন্ড এনার্জি হয়েছে ওখানে। তো সাউন্ডটা আসলো কোথার থেকে? আমি যে কাইনেটিক এনার্জি ছুড়লাম, এই কাইনেটিক এনার্জির একটা পার্ট সাউন্ড এনার্জি হয়ে গেছে, এই জন্য কম স্পিডে ব্যাক করবে। একটু হিট এনার্জিও হয়েছে, সেই জন্য একটু কম স্পিডে আসবে। তার মানে এনার্জি এখানে লস অ্যাকচুয়ালি হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমরা নিয়ারলি পারফেক্টলি ইলাস্টিক আমরা বলতে পারি। অ্যাকচুয়ালি নেচারে কিন্তু পারফেক্টলি ইলাস্টিক নেই। কোথায় আছে? আচ্ছা, মাইক্রোস্কোপিক ক্ষেত্রে, যেটা আমরা চোখে দেখতে পারি না, কিছু কিছু কলিশন। যেমন গ্যাস মলিকুলগুলো পড়ছো তো নিচের ক্লাসে, এই যে গ্যাস মলিকুলগুলো র্যান্ডমলি মোশন করে, এরা সবসময় ছুটছে, আর হ্যাঁ ব্রাউনিয়ান মোশন করে। এবার এরা কি করে? কোলাইড করে, একটা আরেকটার সঙ্গে কলিশন হয়, ব্যাক করে, আরেকটার সঙ্গে কলিশন হয়, ব্যাক করে। তাহলে ব্যাক করলে এইখানে এরা পারফেক্টলি ইলাস্টিক কলিশন করে, এটা আমরা ধরে নিই। যদি না করতো, মলিকুল একটার সঙ্গে একটা ধাক্কা দিয়ে এনার্জি কমতো, স্পিড কমে যেত। আরেকটা ধাক্কা খাওয়ার পর তারা আরো স্পিড কমতো, আরেকটা ধাক্কা খাওয়ার পর স্পিড কমতো, কমতে কমতে মলিকুলের স্পিড একটু পরেই জিরো হয়ে যেত। জিরো স্পিড তো কারো থাকতে পারে না মলিকুলের। গ্যাস মলিকুল তো ছুটে বেড়াই চারপাশে, তাই না? তখন একটা গ্যাসই থাকবে না আমি বলবো। সেই জন্য আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমরা ধরেই নেই এটা সব পারফেক্টলি ইলাস্টিক কলিশন করছে। তাহলে এইটা পারফেক্টলি ইলাস্টিক কলিশনের একটা এক্সাম্পল। তো নর্মাল যে কলিশন গুলো হচ্ছে সেগুলো সবই ইনইলাস্টিক কলিশন। তাহলে এনার্জি লস হলে, কাইনেটিক এনার্জি লস হলেই সেটা আমি বলবো ইনইলাস্টিক। আর যদি কোনো রকম লস না হয় সেটাকে বলবো কি? লস না হয় কাইনেটিক এনার্জি। তার মানে কি? বিফোর কলিশন আর আফটার কলিশন এনার্জি সেম সেম। আচ্ছা, আর পারফেক্টলি ইনইলাস্টিক এইটা কাকে বলছি? এটা হচ্ছে ম্যাক্সিমাম লস অফ এনার্জি যদি হয়, তখন আমরা বলবো পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো কাদা দিয়ে বল তৈরি করে দেওয়ালে ছুঁড়ে মারলাম, ওটা আটকে গেল, টোটাল এনার্জিটাই গেল না আমার। এইটাকে আমি বলবো পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন। ম্যাক্সিমাম লস অফ কাইনেটিক এনার্জি হবে। তার মানে পারফেক্টলি ইনইলাস্টিক কলিশনের ক্ষেত্রে দুটো বডি স্টাক করে যায়, একসঙ্গে স্টাক হয়ে যায়। বুঝতে পারছো? এই যে পারফেক্টলি ইনইলাস্টিক যদি হয়, পেছন থেকে একটা বডি আসছে, এই বডিকে ধাক্কা দেওয়ার পর দুটো একসঙ্গে লেগে যায়,
এবং এই অবস্থায় দুটো একসঙ্গে হয়ে এরা মোশনে থাকবে। তাহলে পারফেক্টলি ইনলাস্টিক কন্ডিশনে দুটো বডি স্টাক হয়ে যায়, আর এক্ষেত্রে এনার্জি লস হয় ম্যাক্সিমাম। বুঝতে পারছো? এখন বলো, সিস্টেমের উপর এক্সটার্নাল ফোর্স কি আমরা অ্যাপ্লাই করছি? বডিগুলো নিজেরা ফোর্স অ্যাপ্লাই করছে, নিজেদের মধ্যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু সিস্টেমের উপর কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না। তাহলে সিস্টেমের মোমেন্টাম সবসময় কনস্ট্যান্ট থাকবে। সিস্টেমের মোমেন্টাম কনস্ট্যান্ট থাকা মানে বিফোর কলিশন আর আফটার কলিশন সিস্টেমের মোমেন্টাম ইকুয়াল থাকবে। কলিশন যে টাইপেরই হোক না কেন, একটা জিনিস কিন্তু কনজার্ভ থাকবেই, সেটা হচ্ছে বাইরের থেকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, সিস্টেমের মোমেন্টাম কনজার্ভ থাকবেই। সিস্টেমের মোমেন্টাম কনজার্ভ থাকা মানে কি? বিফোর কলিশন লিনিয়ার মোমেন্টাম আর আফটার কলিশন লিনিয়ার মোমেন্টাম ইকুয়াল থাকবে। আমি বলছি সিস্টেমের, কিন্তু ইন্ডিভিজুয়াল বডিগুলোর মোমেন্টাম কনজার্ভ থাকে না। তাহলে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম যে কোনো কলিশনের ক্ষেত্রেই ভ্যালিড, কিন্তু কাইনেটিক এনার্জি কনজারভেশন একমাত্র ইলাস্টিক কলিশনের ক্ষেত্রেই ভ্যালিড, তাই না? আচ্ছা, এরপর এই কলিশন ইলাস্টিক হবে কি হবে না সেটা ডিপেন্ড করবে একটা টার্মের উপরে, একটা ফিজিক্যাল টার্ম, যদিও টার্মটা নিউটনের দেওয়া। নিউটন বলছিল কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন, কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন, আমরা এটাকে স্মল ই দিয়ে লিখব। কলিশন ইলাস্টিক না ইনইলাস্টিক নাকি পারফেক্টলি ইনইলাস্টিক সেটা হবে এই টার্মের উপর বেস করে। হ্যাঁ, দেখো এটা ডেফিনেশনটা কি, কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন। সাপোজ এখানে m1 মাস, এটা m2 মাস, খেলো ধাক্কা, তারপরে ডিফারেন্ট ভ্যালোসিটিতে এরা যাবে আবার, এটা m1 মাস m2 মাস, এটার স্পিড মনে করো u1, এটার স্পিড মনে করো u2, এখানে কলিশন হলো, কলিশন হওয়ার পর এটার স্পিড হয়ে যাবে v1, এটার স্পিড হয়ে যাবে v2। বুঝতে পারছো? আচ্ছা, কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনে ডিফাইন করা হলো এরকম, রিলেটিভ ভ্যালোসিটি আফটার কলিশন, রিলেটিভ ভ্যালোসিটি আফটার কলিশন বাই রিলেটিভ ভ্যালোসিটি বিফোর কলিশন, বা এটাকে অন্যভাবে বলে ভ্যালোসিটি অফ সেপারেশন বাই ভ্যালোসিটি অফ অ্যাপ্রোচ। রিলেটিভ ভ্যালোসিটি আফটার কলিশন বা ভ্যালোসিটি অফ সেপারেশন। আচ্ছা, সেপারেশন আর অ্যাপ্রোচ কথাটা বোঝো। কলিশনের এখানে কলিশন হচ্ছে, এখানে কোলাইড করছে, তার আগে অ্যাপ্রোচ হয়, দুটো বডি কাছাকাছি আসে, এবার কলিশন হওয়ার পর কিন্তু এরা সেপারেট হয়ে যায়, আস্তে আস্তে দূরে চলে যায় আরো, ভ্যালোসিটি অফ সেপারেশন। আচ্ছা, এই দুটো বডির মধ্যে কলিশন হবে যখন u1 গ্রেটার দেন u2। পেছনে যে আসছে তার ভ্যালোসিটি বেশি হতে হবে, তো ওটা যদি স্লো আসে তাহলে তো কলিশন হবে না, তাহলে এটার ভ্যালোসিটি বেশি হলেই কলিশন হবে, তাহলে u1 গ্রেটার দেন u2। আফটার কলিশন কি হবে জানো তো? প্রথমটার ভ্যালোসিটি কমে যাবে, এটার ভ্যালোসিটি বেড়ে যাবে। তোমরা ক্যারাম খেলার ক্ষেত্রে দেখোই, এটা থেমে যায় আর একটা ছুটে যায়, তাই না? যাকে মারা হয় সেটা ছুটে যায়। হ্যাঁ, এখন রিলেটিভ ভ্যালোসিটি আফটার কলিশন v2 মাইনাস v1, দুটো বডি রিলেটিভ ভ্যালোসিটি মানে কি? ভ্যালোসিটির মাইনাস ডিফারেন্স অফ ভ্যালোসিটি। তাহলে রিলেটিভ ভ্যালোসিটি আফটার কলিশন মানে হচ্ছে কি, কোনটা বড়? v2 মাইনাস v1 বাই, আর রিলেটিভ ভ্যালোসিটি বিফোর কলিশন u1 মাইনাস u2, ভেক্টর সাইন দিও কারণ এগুলো ভ্যালোসিটি, u1 মাইনাস u2, এটা হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন। और বলো তো v2 মাইনাস v1 ইকুয়াল টু e ইনটু u1 মাইনাস u2 লিখতে পারি, ভেক্টর সাইন। এই যে ইকুয়েশনটা পাওয়া গেল, এই ইকুয়েশনটাকে বলা হয় নিউটনস ল অফ কলিশন। নিউটনস ল অফ কলিশন। এবার শোনো, বলো ই এর ইউনিট কি হবে, ই এর ডাইমেনশন কি হবে? কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন। তাকাও, উপরে ভ্যালোসিটি নিচেও ভ্যালোসিটি, তাহলে ইউনিট কত? নেই, ইউনিটলেস, ডাইমেনশনলেস। ই ইজ ইউনিটলেস অ্যান্ড ডাইমেনশনলেস। এই নিউটনস ল অফ কলিশন সব কলিশনের ক্ষেত্রেই ভ্যালিড কিন্তু। আচ্ছা, এবার আমি কিছু শর্ট ফর্ম ইউজ করব, বড় বড় লাইন না লিখে, সেটা একটু শুনে নাও, সাইডে একটু দেখে নাও। কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম কি লিখবো? COLM, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। বারবার বিশাল একটা লাইন না লিখে আমি এটা বারবার লিখতে পারি। আচ্ছা, কনজারভেশন অফ কাইনেটিক এনার্জি কি লিখবো? কোক। কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি যদি হয় কাম। তারপরে COTE, কোট।
কনজারভেশন অফ টোটাল এনার্জি। টোটাল এনার্জি, টোটাল এনার্জি বলতে হিট এনার্জি আসবে, সাউন্ড এনার্জি, সব এনার্জি আসবে, যত টাইপের এনার্জি হয়। হ্যাঁ, আচ্ছা। আর এনএলসি, এনএলসি কি? নিউটনস ল অফ কলিশন। তাহলে এগুলো আমরা বারবার লিখতে হবে আমাদের, সেই জন্য শর্ট ফর্ম আমরা ইউজ করব। আচ্ছা, হ্যাঁ, যেটা কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন বলছিলাম, এই কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনের ভ্যালু, ই এর ভ্যালু হয় 1 অর লেস দেন 1, 0 অর গ্রেটার দেন 0। তার মানে কি 0 থেকে 1 এর মধ্যে হবে ই এর ভ্যালু। ঠিক আছে, এইবার শোনো, শুরু করব ইলাস্টিক কলিশন। ঠিক আছে, স্টার্ট হচ্ছে আমাদের ইলাস্টিক কলিশন, মানে পারফেক্টলি ইলাস্টিক কলিশন। 1 নম্বর ইলাস্টিক কলিশন। আচ্ছা, ইলাস্টিক কলিশনের কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, এটা সব কলিশনে ভ্যালিড, সব টাইপের কলিশনে সিওএলএম ভ্যালিড। এনএলসিও সব টাইপের কলিশনে ভ্যালিড। কাইনেটিক এনার্জি কনজারভেশন, এটা শুধুমাত্র কার ক্ষেত্রে ভ্যালিড? শুধু ইলাস্টিকের ক্ষেত্রে ভ্যালিড। হ্যাঁ, তাহলে আমরা পড়ছি ইলাস্টিক কলিশন, কি করে ডিফাইন করব? যে কলিশনে কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকবে তাকেই বলা হয় ইলাস্টিক কলিশন। এটাই ডেফিনিশন ইলাস্টিক কলিশনের। বলো সিওএলএম এটা খাটবে কিনা? এখানে খাটবে সব কলিশনে। এই যে একটু আগে যে ডায়াগ্রামটা আমি ড্র করলাম, এটা অনুযায়ী সিওএলএমটা কি? কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। অ্যাপ্লাই করো দেখি। বিফোর কলিশন টোটাল মোমেন্টাম সিস্টেমের, আর আফটার কলিশন সিস্টেমের টোটাল মোমেন্টাম ইকুয়াল, কারণ নেট ফোর্স, এক্সটার্নাল ফোর্স 0, বাইরের থেকে ফোর্স হচ্ছে না। হ্যাঁ, তাহলে তার মানে কি m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। দিস ইজ ভ্যালিড ফর অল টাইপস অফ কলিশন। তাহলে m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু m1v1 প্লাস m2v2 অল টাইপ কলিশনের জন্য সিওএলএম ভ্যালিড হবে। আচ্ছা, এনএলসি সব টাইপের কলিশনের জন্য ভ্যালিড হবে। এনএলসি সব টাইপের কলিশনের জন্য ভ্যালিড হবে। তবে এনএলসি জানে কি? নিউটনস ল অফ কলিশন। বলো তো, এই পাশে কি ছিল? v2 মাইনাস v1 ইকুয়াল টু কি ছিল? e ইন্টু u1 মাইনাস e2। ফর ইলাস্টিক কলিশন ই এর ভ্যালু 1। এনার্জি কনজার্ভ থাকে, সেই জন্য ই এর ভ্যালু 1। কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকে। এটা সবার আগে লিখে নাও E1। এটাই আসল কথা ইলাস্টিক কলিশনের। কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন 1। তাহলে v1 মাইনাস v2 ইজ ইকুয়াল টু u1 মাইনাস u2 লিখতে পারি তো? u1 মাইনাস u2 লিখতে পারি। এই যে 1, ই তো 1। এইবার এইখানে ডেফিনেশনই হচ্ছে কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকবে। কোক তাহলে এখানে ভ্যালিড অবশ্যই, ফ্রম কোক। বলো কাইনেটিক এনার্জি, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি আর ফাইনাল কাইনেটিক এনার্জি ইকুয়াল। বলো পার্টিকেলগুলোর, বলো তো একটু। ইনিশিয়াল কাইনেটিক এনার্জি হাফ mv স্কোয়ার ফর্মুলা, তাহলে হাফ m1 u1 স্কোয়ার প্রথমটার, পরেরটার হাফ m2 u2 স্কোয়ার। বিফোর কলিশন হলো, আফটার কলিশন হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। আফটার কলিশন টোটাল কাইনেটিক এনার্জি, বিফোর কলিশন টোটাল কাইনেটিক এনার্জি ইকুয়াল। আর এইটাই কিন্তু ডেফিনেশন অফ ইলাস্টিক কলিশন। হ্যাঁ, যদি বলে ডিফাইন করো ইলাস্টিক কলিশন, আমরা বলবো যে কলিশনের মধ্যে টোটাল কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকে, সেটাকে আমরা ইলাস্টিক কলিশন বলবো। আর কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকে মানে হচ্ছে ই এর ভ্যালু 1, কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন 1। তাহলে তিনটা ইকুয়েশন আমরা অ্যাপ্লাই করতে পারি, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ইলাস্টিক কলিশনের জন্য। এবার একটা কথা শোনো, ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি কি থাকে? কনজার্ভ। ধরো কলিশনের আগে দুটো বডির মিলে কাইনেটিক এনার্জি 30 জুল। তাহলে আফটার কলিশন দুটো বডির মিলে কত হবে? 30 জুলই হবে। এটাই তো কনজারভেশন। বিফোর অ্যান্ড আফটার কলিশন এনার্জি কনজার্ভ থাকে, কিন্তু ডিউরিং কলিশন কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকে না। কারণ সবাই তো জানে ইলাস্টিক কলিশন মানে কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকা। কিন্তু এটা কখন? বিফোর অ্যান্ড আফটার টোটাল এনার্জি ইকুয়াল। বাট মাঝখানে কি হয়? যতক্ষণ কন্ট্যাক্টে থাকে বডি, ততক্ষণ কিন্তু কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকে না। যতক্ষণ কন্ট্যাক্টে থাকবে, একটা আরেকটাকে যতক্ষণ ধরে ধাক্কা দিতে থাকবে, সেই টাইমটা ভেরি স্মল, 10⁻⁹ সেকেন্ডের মতো টাইম। এই টাইমের মধ্যে বডি ডিফর্ম করবে,
চ্যাপ্টা হবে একটু, অবশ্যই একটা এটাকে ধাক্কা দিলে কিছুটা তো হতেই হবে। এটাকে যখন এখানে ধাক্কা দেবে তখন দুটা বডি এইখানে একটু এরকম শেপ হবেই। ডিফর্ম করলে দেখছো একটু চ্যাপ্টা হলো, তার মানে এই যে তার শেপ পরিবর্তন হলো, এখানে শেপ পরিবর্তন হওয়া মানে পটেনশিয়াল এনার্জি স্টোর হলো। এই পটেনশিয়াল এনার্জি কোথা থেকে পেলো? এই বডিগুলো যে কাইনেটিক এনার্জি নিয়ে আসছিল তারই একটা পার্ট পটেনশিয়াল এনার্জি হয়ে গেছে। এখন ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে কি হয়, এই বডি আবার আগের অবস্থায় চলে যায়, একদম আবার রাউন্ড হয়ে যায়, তার মানে সেই পটেনশিয়াল এনার্জি আবার আগের কাইনেটিক এনার্জিতে চলে যাচ্ছে। সেই জন্যই আগের কাইনেটিক এনার্জি আর পরের কাইনেটিক এনার্জি ইকুয়াল। এটা বুঝলা না? ধরো এই দুটোর মিলে টোটাল এনার্জি 30 জুল কাইনেটিক এনার্জি, এটা কাইনেটিক এনার্জি হচ্ছে 30 জুল, ঠিক আছে? আফটার কলিশন কত হবে? 30 জুল। এবার ডিউরিং কলিশনের কথা বলা হচ্ছে। ডিউরিং কলিশন এর 30 জুল কাইনেটিক এনার্জি ছিল, এটা কনভার্ট হয়ে যাবে কিছুটা পটেনশিয়াল এনার্জিতে। তার মানে এখানে ধরো 25 জুল কাইনেটিক এনার্জি থাকলো, আর 5 জুল কি হলো, পোটেনশিয়াল এনার্জি হয়ে গেল। এটা বুঝতে পারছো? যখন বডি ডিফর্ম হচ্ছে, চ্যাপ্টা হচ্ছে, এবার আবার চ্যাপ্টার থেকে আগের অবস্থায় আসবে, রিফর্ম হবে আবার বডি। যখন রিফর্ম হবে তখন এই 5 পোটেনশিয়াল এনার্জি আবার কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যাবে, আগের অবস্থায় চলে গেল। তার মানে এই 5টা যখন আবার কাইনেটিক এনার্জি চলে গেল, মানে এটা কাইনেটিক এনার্জির মধ্যে ঢুকে গেল, তখন আবার 30 জুলই হলো। তার মানে কি ডিউরিং কলিশন কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকে না, কমে যায়, 30 থেকে 25 হয়, 25 থেকে হয়তো আবার 30 হবে, কিন্তু সেটা তো আফটার কলিশন। ডিউরিং কলিশন কাইনেটিক এনার্জি চেঞ্জেস, ঠিক আছে? টোটাল এনার্জি সবসময় সারা যে কোনো জায়গায় কোড কিন্তু ভ্যালিড হবেই, কোড কিন্তু ভ্যালিড হবেই। টোটাল এনার্জি বলতে সব মিলে এটা যে কোনো জায়গায় যে কোনো, এটা তো ইউনিভার্সাল ট্রুথ। টোটাল এনার্জি তো সব জায়গায় কনজার্ভ থাকে। হিটটাও তো টোটাল এনার্জির মধ্যেই পড়লো। আমি কাদার বল দিয়ে ছুঁড়ে দিলাম দেওয়ালে, ওখানে লেগে গেল, বলো তো টোটাল এনার্জি কনজার্ভ থাকলো কিনা? অবশ্যই। টোটাল এনার্জি সবসময়, আরে এনার্জি অফ কনজারভেশন, এটা তো আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। ডিস্ট্রয় করা যায় না, ক্রিয়েট করা যায় না এনার্জিকে, তাই না? একটা এনার্জি থেকে আরেকটা এনার্জিতে কনভার্ট হয়। এখানে কাদা বল দিয়ে ছুঁড়ে মারলাম, ওখানে চ্যাপ্টা হয়ে গেল, মানে হচ্ছে অন্য এনার্জি হলো, তো পোটেনশিয়াল এনার্জি হলো এখানে কাদাটা বলটা, তারপরে ওখানে হিট এনার্জি হলো, সাউন্ড এনার্জি হলো, টোটাল এনার্জিটাই অন্য এনার্জিতে হলো। তার মানে কি? তার মানে তো টোটাল এনার্জি কনজার্ভ থাকলো, কিন্তু আমরা বলছি কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকলো না। বুঝতে পারছো? কাইনেটিক এনার্জি জিরো হয়ে গেল। টোটাল এনার্জি সিওটিই যেটা, এটা তো টোটাল এনার্জি, এটা ইউনিভার্সাল ট্রুথ সব জায়গার জন্য। সেই জন্য এটা আমি লিখছিও না। হ্যাঁ, বুঝতে পারছো? তাহলে একটা কথা আমরা এখানে একটু লিখতে চাই, ডিউরিং কলিশন, অবশ্যই ইলাস্টিক কলিশন, ডিউরিং ইলাস্টিক কলিশন কাইনেটিক এনার্জি ইজ নট কনজার্ভ। কাইনেটিক এনার্জি ডিউরিং কলিশন কনজার্ভ থাকে না। তাহলে কি ব্যাপারটা? ইলাস্টিক কলিশন হচ্ছে বিফোর আর আফটার। আচ্ছা, তাহলে ইলাস্টিক কলিশন আমাদের হচ্ছে, এখন দেখো তিনটা ইকুয়েশন আমরা পেলাম। একটা হচ্ছে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, তারপরটা নিউটনস ল অফ কলিশন, তারপরে হচ্ছে কাইনেটিক এনার্জি কনজারভেশন। আমরা চাই ভেলোসিটি আফটার কলিশন v1 এন্ড v2 এগুলো কত। আফটার কলিশন ভেলোসিটি v1, এই ভ্যালুটা চাচ্ছি, এই ভ্যালুটা চাচ্ছি। তাহলে কি করে বের হবে? এই দুটা সলভ করব। দেখো এখানেও v1 আছে, v2 আছে, এখানেও v1 আছে, v2 আছে। দুটো ইকুয়েশন সলভ করে দুটো ভ্যালু বার করা যাবে না, v1 v2 বের করে একবারে আমি অ্যান্সার লিখবো, ঠিক আছে? মনে রাখতে হবে কিন্তু। দেখো ফ্রম 1 and 2 উই গেট, ফ্রম 1 and 2 কি পাচ্ছি দেখো, ভেলোসিটি আফটার কলিশন দুটো বডিরই v1 যেটা পাই সেটা হচ্ছে m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2। তুমি বাড়িতে করতে পারো এই সলভটা। m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু u1 ভেক্টর প্লাস 2m2 u2 বাই m1 প্লাস m2, এটা হলো v1। এটা কি? ভেলোসিটি আফটার কলিশন অফ ফার্স্ট বডি v1। v2 m2 মাইনাস m1, আমি সলভটা করলাম না, এখানে u2 প্লাস 2 m1 u1 বাই m1 প্লাস m2। এখন দেখো মনে রাখবে কি করে, দেখো নিচে ডিনোমিনেটর সব m1 প্লাস m2, দেখছো
এখানে m1 মাইনাস m2, যখন m1 মাইনাস m2 তখন এখানে u1, আর এখানে 2m2 যখন তখন u2। এইটারই দেখো অপোজিট হয়ে গেল, m1 মাইনাস m2 ছিল, এখানে m2 মাইনাস m1, এটা যখন m2 তখন এটা u2, আর তাহলে এখানে 2m1 u1, আর নিচে সবার m1 প্লাস m2, মনে থাকবে? আচ্ছা, এইখান থেকে দু একটা আবার স্পেশাল কেস আমরা করব, তাহলে সহজ হবে অঙ্ক করতে গিয়ে। স্পেশাল কেস 1, ইফ দুটো মাস ইকুয়াল, m1 m2 ইকুয়াল, সাপোজ m মাস দুটো ইকুয়াল মাস, এটাও m এটাও m, এখানে কলিশন হচ্ছে, কি হয় দেখো, v1 কত হবে, v2 কত হবে। দেখো v1 ফার্স্ট বডির ভ্যালোসিটি, m1 m2 ইকুয়াল যদি হয়, এটাও m এটাও m, এটা ক্যান্সেল হলো না, v1 ইকুয়াল টু, এটা ক্যান্সেল, তাহলে ওই পার্টটা 0, এটাও m এটাও m এটাও m, 2m বাই 2m, 2m নিচেও 2m, 2m 2m ক্যান্সেল, থাকলো কি u2, তাহলে v1 ইজ ইকুয়াল টু u2। সহজ হলো অঙ্ক করতে গিয়ে, মাস ইকুয়াল হলে দেখো কত সহজ হয়ে যাচ্ছে। এবার এখানে v2 কত হবে, প্রথমটা 0, এটাও m এটাও m এটাও u1, তাহলে v2 হচ্ছে u1। তাহলে স্পেশাল কেসটা কি আমাদের সোজা হলো? কি হলো দেখো, সেকেন্ড বডির বিফোর কলিশনের যে ভ্যালোসিটিটা, সেটাই ফার্স্ট বডির আফটার কলিশন ভ্যালোসিটি হয়, আবার সেকেন্ড বডির ফাইনাল ভ্যালোসিটি ফার্স্ট বডির ইনিশিয়াল ভ্যালোসিটির ইকুয়াল হয়। তার মানে কি হলো, একটার ভ্যালোসিটি আরেকটাকে দিয়ে দেয়, এক্সচেঞ্জ হয় ভ্যালোসিটি। তার মানে কি দেখো, আমি এক্সাম্পল দিচ্ছি, ধরো এটাও 5 কেজি, এটাও 5 কেজি, দুটো মাস, এটা 3 মিটার পার সেকেন্ড ভ্যালোসিটিতে যাচ্ছে এদিকে, আর এইটা যাচ্ছে 1 মিটার পার সেকেন্ড ভ্যালোসিটিতে। এবার কলিশন হলো, কলিশন হওয়ার পর বডি দুটোর, হ্যাঁ এইটা হবে 1 মিটার পার সেকেন্ড, হ্যাঁ আর এইটার হয়ে যাবে 3 মিটার পার সেকেন্ড। তাহলে কোনো প্রবলেম থাকলে তুমি এরকম, যদি ইকুয়াল মাসের প্রবলেম থাকে তুমি ডিরেক্টলি অ্যান্সার লিখে দেবে। স্পেশাল কেস 2, আমি ধরে নিচ্ছি এটা m2 মাস, দেখো এইটা m1 মাস, এইটা m2 মাস, আমি ধরে নিচ্ছি m2 ইজ মাচ গ্রেটার দেন m1, m2টা অনেক বড়, ঠিক আছে? তাহলে এইটা গিয়ে এটা u1 ভ্যালোসিটি যাচ্ছে, এটা u2 ভ্যালোসিটি যাচ্ছে, কলিশন হবে, কলিশনের পরে ভ্যালোসিটি গুলো কত হবে এটা এবার দেখবো। বলো v1 কি হবে, v2 কত হবে? m2 অনেক বড় m1 থেকে, তাই না? তাহলে m1 m2 এর তুলনায় ছোট, m1টা এতই ছোট তুমি 0 ধরতে পারো। যাও ইকুয়েশনে, তাহলে কি 0, m1 0 মাইনাস m2 0 প্লাস m2 মাইনাস 1 হলো, তাহলে v1 ইজ ইকুয়াল টু মাইনাস u1, আর এখানে m1টা কি, m1টা 0, আর m2 দেখো m2 আর m2 2u2, আচ্ছা তার মানে কি হলো, v1 ইজ ইকুয়াল টু মাইনাস u1 প্লাস 2u2, ঠিক আছে তো? হ্যাঁ, এবার v2, m1 0 এটাও 0, তাহলে m2 বাই m2, তাহলে শুধু u2 থাকবে, তাহলে v2 ইজ ইকুয়াল টু u2, আর m1 তো 0, এই পার্টটা তো 0, তাহলে v2 ইজ ইকুয়াল টু u2, আচ্ছা এইবার এখান থেকে আরেকটা স্পেশাল কেস, সাব স্পেশাল, ইফ u2 ইকুয়াল টু 0, তাহলে v1 ইকুয়াল টু মাইনাস u1, আর v2 ইকুয়াল টু, লাস্ট এটাই মনে রাখো, দেখো লাস্ট এটা যেটা আসলো এর মধ্যে দুটো কন্ডিশন আছে, m2 অনেক বড় m1 এর চাইতে একটা কন্ডিশন, আর u2 হচ্ছে 0 মানে রেস্ট, সেকেন্ড বডি যদি রেস্টে থাকে। হ্যাঁ, তোমরা নিজেরা ভাবো, এবার নিজের দেখো, নিজেদের আইডিয়ার সঙ্গে মিলে যাবে। একটা বড় একটা পাথর, ওয়াল, লিফট, এগুলোকে ম্যাসিভ বডি বলা হয়, মেঝে, ফ্লোর, এগুলো হচ্ছে ম্যাসিভ বডি, বা এটা হিমালয় পাহাড় হলো, একটা বডি গিয়ে ওকে ধাক্কা দিল, হিমালয় পাহাড়ের কোনো যায় আসবে না, ওটা রেস্টে ছিল, রেস্টেই থাকবে। ও এই সরি, u2টা 0 ধরা হলো না, আফটার কলিশন আগেও রেস্টে ছিল, আফটার কলিশন রেস্টে, ওটার কোনো যাই আসবে না। আর এই ছোট পাথরের টুকরাটার কি হবে, যেটা দিয়ে ছুড়লাম ব্যাক করবে একই স্পিডে, যে স্পিডে ছুটেছিলাম প্রায় ওই স্পিডে ব্যাক করবে। এই যে একটু আগে বললাম না, একটা পিং পং বল নিয়ে ছুড়ে দিলাম, একই স্পিডে ব্যাক করবে। ওয়াল ম্যাসিভ বডি, রেস্টে, আগেও রেস্টে, পরেও রেস্টে,
বলটা ব্যাক করলো সেম স্পিডে, কখন? এই যে এই কেসটাই, বুঝছো? তাহলে সেম স্পিডে ব্যাক করবে কখন? যদি ইলাস্টিক কলিশন হয়। স্পেশাল কেস 3, স্পেশাল কেস 3, 3 নম্বর কেস। M1 এইবার বড়, ঠিক আছে? M1টাই বড়। দেখো এইটাই এখন অনেক বেশি মাস, এটা পুচকি, এটা M1, এইটা M2। M2টা হচ্ছে, U2 হচ্ছে রেস্ট। তাহলে এখানে অ্যান্ড দুটো জিনিস ধরে নিচ্ছি, আগেও ধরলাম, U2 একবারেই যদি ধরে নিচ্ছি। তার মানে দেখো স্মল বডি যেটা, এটা রেস্টে দাঁড়িয়ে আছে, আর একটা ম্যাসিভ বডি এইটা U1 ভ্যালোসিটিতে এসে এটাকে দিল ধাক্কা। একটা বিশাল ট্রাক বা ট্রেন লাইনের উপরে দাঁড়িয়ে ছিল, একটা লোককে ধাক্কা দিল। আচ্ছা কি হবে সেটাই এটা। আচ্ছা ট্রেনের কোনো স্পিডের কোনো চেঞ্জ হবে? ট্রেন যা স্পিডে ছিল যদি থাকবে। আর এটার স্পিড কি হবে? যে দাঁড়িয়ে ছিল লাইনের উপরে তার স্পিড কত হবে? তার তো স্পিড হবে একটা। হ্যাঁ বলো V1, যেটা নাকি এখানে V1 মানে কে বলো তো? ট্রেন। V1টা কত হচ্ছে দেখো, কে ছোট এবার, M2টা, M2 স্মল। দেখো এখানে M2 স্মল কোথায়? এখানে M2 স্মল, M2 0, M2 0, M1 M1, V1 তাহলে U1, U2টা 0 ধরা হলো। তাহলে V1 U1 হচ্ছে। তার মানে কি ট্রেনের স্পিড ওর যা নিজের স্পিড ছিল সেটাই রইলো, আর পুচকিটার স্পিড যে দাঁড়িয়ে ছিল V2, ওটা তো 2 নাম্বার, তার স্পিড এখন হিসাব করো। M1 বড়, M2 ছোট। এই পার্টটা তো 0, U2 তো 0, পুচকিটা তো রেস্টে ছিল, তাহলে এটা 0। এবার এই পার্টটা কে বড়? M1 বড়, তাহলে M2 0। 2M1 বাই M1 কত থাকলো? 2U1। যে দাঁড়িয়ে ছিল কার ডাবল স্পিড? ট্রেনের ডাবল স্পিডে ও ছিটকে যাবে, দেখছো? 2U1 হচ্ছে। আচ্ছা তাহলে দেখো, যদি কোনো স্পেশাল কেসের মধ্যে কোনো প্রবলেম বা নিউমেরিক্যাল না পড়ে, তাহলে কিন্তু তোমাকে এটা ইউজ করতে হবে, কোনো উপায় নেই। আচ্ছা এইবার সিস্টেমের কাইনেটিক এনার্জি কি হয়? কনজার্ভ হয়। মানে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি আর ফাইনাল কাইনেটিক এনার্জি সেম। কার? সিস্টেমে দুইটার মিলে, হ্যাঁ কাইনেটিক এনার্জি সেম। আচ্ছা বাট ইন্ডিভিজুয়াল বডির কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকে। আচ্ছা এখন বলো, ফার্স্ট বডিটার কাইনেটিক এনার্জি কমবে না বাড়বে? এর ভ্যালোসিটি বেশি ছিল, পরে ভ্যালোসিটি কমে যাবে, তাহলে এর কাইনেটিক এনার্জি কমবে। কাইনেটিক এনার্জি যদি লসই না হয়, এই কাইনেটিক এনার্জি যা যতখানি কমলো সেটা নিশ্চয়ই গেইন করবে কে? সেকেন্ড বডিটা। তাহলে লস অফ ফার্স্ট বডি এটা হবে ইকুয়াল টু গেইন অফ সেকেন্ড বডি, কি? কাইনেটিক এনার্জি। কিন্তু সিস্টেমের এনার্জি কিন্তু কনজার্ভ। তাহলে এবার ফ্র্যাকশনাল লস অফ কাইনেটিক এনার্জি অফ ফার্স্ট বডি, এটার ফর্মুলা আমি ডিরেক্টলি লিখবো, জাস্ট মনে রাখবে। ফ্র্যাকশনাল লস অফ কাইনেটিক এনার্জি অফ ফার্স্ট বডি ইফ U2 is equal to 0, সেকেন্ড বডিটা রেস্টে ছিল, সেকেন্ড বডিটা রেস্টে, কারণ তোমাদের পরীক্ষা এটাই আসবে। আমি ডাইরেক্ট ফর্মুলা লিখবো, প্রথম বডি কাইনেটিক এনার্জি লস হচ্ছে। অ্যাকচুয়ালি এটা বলো তো আমি কি লিখছি, দেখি বলতে পারো নাকি? ডেল্টাকে মানে হাফ M1 U1 স্কোয়ার মাইনাস হাফ M1 V1 স্কোয়ার বাই হাফ M1 U1 স্কোয়ার। এটাই ফ্র্যাকশনাল লস অফ কাইনেটিক এনার্জি বলে। M1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি U1 স্কোয়ার মাইনাস V1 স্কোয়ার বাই U1 স্কোয়ার হচ্ছে, তাই না? এবার দেখো এটা কি আসে, 4M1 M2 বাই M1 প্লাস M2 হোল স্কোয়ার। ব্যাস আমাদের না। আচ্ছা একটা কাজ করি, 4 এখানে লিখে দিই, তাহলেই হবে। 4 এখানে লিখে দিই, তাহলে আর কোনো সন্দেহের ব্যাপার নেই। এইবার আমরা নিউমেরিক্যালে যাই। দেখো ফার্স্ট নিউমেরিক্যাল, a body of mass m moving with velocity v on a horizontal frictionless plane and collides head on elastically with another body of mass 2m moving with velocity v by 2. m1 কত, m2 কত, 2m। বলো তো vটা কি? u1, v by 2 u2, u1 u2, এটা u1 এটা u2 এটা m1 এটা m2। ফাইন্ড দ্য ভেলোসিটি আফটার কলিশন। এবার তোমার কোনো স্পেশাল কেস কি খাটছে? না, খাটছেই না। তাহলে বলো ফর্মুলা, m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু u1 প্লাস 2m2 u2 বাই m1 প্লাস m2। বসাও, m1 কত m মাইনাস m2 কত 2m বাই 3m ইন্টু u1 কত v প্লাস 2
m2 কত 2m, u2 হচ্ছে v/2 বাই 3m, m মাইনাস 2m মাইনাস m নিচে 3m কত হলো মাইনাস v/3 হলো মনে হয়। আর এখানে 2 ক্যান্সেল, m ক্যান্সেল, প্লাস 2/3v, v/3 आंसर। v1 হচ্ছে v/3। সিমিলারলি v2 ইজ ইকুয়াল টু m2 মাইনাস m1 বাই m1 প্লাস m2 ইনটু u2 প্লাস 2 m1 u1 বাই m1 প্লাস m2, m2 মাইনাস m1 মানে 2m মাইনাস m, একবারে করবো আবার 2m মাইনাস m, তাহলে m হলো 2m প্লাস m 3m ইন্টু u2 হচ্ছে v/2 প্লাস 2 ইন্টু m1 মানে m, আর এটা হচ্ছে 3m ইন্টু u1 মানে v, m ক্যান্সেল, v/6 প্লাস 2v/3 মানে 4v/6 বাই v/6 5v/6। বাস আফটার কলিশন ভেলোসিটি। দেখো এই অঙ্কটাতে আরেকটা পার্ট আছে, এটা আমি করাবো না। নেক্সট দেখো, ইফ সেকেন্ড বডি মুভিং উইথ স্পিড v/2, সেকেন্ড বডির স্পিড তো v/2 ছিল, কিন্তু এখানে বলছে স্পিড v/2 ইন অপোজিট ডিরেকশন, তাহলে v/2টা এবার নিতে হবে সেকেন্ড বডির যে স্পিড u2টা নিতে হবে এবার মাইনাস v/2। বাস তাহলে আরেক এখানে আছে দুটো প্রবলেম। তাহলে সেকেন্ড কেসে তুমি u2 এর ভ্যালু মাইনাস v/2 নিতে হবে। হ্যাঁ দেখো, নিউট্রন collides head on elastically with a stationary alpha particle, find percentage kinetic energy imparted to the alpha particle। দেখো একটা নিউট্রন, এটা আলফা পার্টিকেল, আর একটা নিউট্রন এসে, এটা রেস্টে ছিল, একটা নিউট্রন এসে এটাকে ধাক্কা দিল, এটা রেস্টে, এটা এসে ধাক্কা দিল। বলছে ইলাস্টিক কলিশন হচ্ছে, ইলাস্টিক কলিশন হলেও এর কাইনেটিক এনার্জি একটা তো দিবে না, কাইনেটিক এনার্জি তো ট্রান্সফার হয়। তাই কত কাইনেটিক এনার্জি ট্রান্সফার হবে, মানে কত পার্সেন্ট, নিউট্রনের কত পার্সেন্ট এনার্জি আলফা পার্টিকেলকে দিয়ে দেবে। আর এই মাত্র আমরা করলাম না, ডেল্টা কে বাই কে ইজ ইকুয়াল টু 4 m1 m2 বাই m1 প্লাস m2 ছিল না একটা ফর্মুলা, তার হোল স্কোয়ার। ডিরেক্ট বসালে হয়ে যায়, নিটোর 4 নম্বর চলে আসবে 5 সেকেন্ডে 10 সেকেন্ডে। এখন কি করতে হবে, মাসটাই লাগবে, অন্য কিছু তো লাগবে না। এবার মাস তোমার জানতে হবে। তুমি নিউট্রনের মাস তুমি ধরে নাও m, আলফা পার্টিকেল মানে হিলিয়াম নিউক্লিয়াসে দুটো প্রোটন থাকে, দুটো নিউট্রন থাকে, 4টে থাকে। প্রোটনের মাস আর নিউট্রনের মাস প্রায় ইকুয়াল। তা একটা নিউট্রনের মাস যদি m হয়, তাহলে আলফা পার্টিকেলের মাস 4m, তাহলে আলফার মাস কিন্তু 4m। হ্যাঁ, এটা যদি আমি নিউট্রনের মাস ধরি, তাহলে আলফার মাস 4m। কয়েকটা পার্টিকেল আছে, আলফা, নিউট্রন, ইলেকট্রন, প্রোটন, এগুলো চার্জ মাস তোমাকে মনে রাখতে হবে। এ কয়েকটা, বেশি না, ভয়ের কিছু নেই, এর বাইরে আসবে না। তো যে আলফা মনে রাখে, যে আলফা আসছে, নিউট্রন প্রোটন, আলফা পার্টিকেল নিউট্রন, ব্যাস, আর লাগে না। আর ইলেকট্রন তো জানি। হ্যাঁ, তাহলে নিউট্রনের মাস যদি m হয়, আলফা পার্টিকেলের মাস 4m। এটা কিন্তু ফ্র্যাকশনাল লস অফ কাইনেটিক এনার্জি অফ নিউট্রন। পার্সেন্টেজ কি করে করতে হয় আমি একটু আগে বললাম না, ডেল্টা কে বাই কে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে দুই পাশে, 4 m1 m2, তাহলে কিন্তু পার্সেন্টেজ হবে না, ফ্র্যাকশন থেকে যাবে, হোল স্কোয়ার ইন্টু 100, এত পার্সেন্ট লিখতে হবে। হ্যাঁ, এখন বসিয়ে দাও। 4 m1, বলো m1 মানে m, m2 মানে 4m বাই m1 প্লাস m2, m প্লাস 4m 5m হোল স্কোয়ার আবার ইন্টু 100%। তো 20 উপরে 16, নিচে 25, 16 বাই 25 ইন্টু 100, 4, 64% এনার্জি নিউট্রন আলফাকে দিয়ে দিত। তাহলে এটা হচ্ছে পার্সেন্টেজ লস অফ কাইনেটিক এনার্জি অফ নিউট্রন। কারণ নিউট্রন এসে স্ট্রাইক করলো,
তাহলে যদি বলতো রিমেইনিং কাইনেটিক এনার্জি এর পার্সেন্টেজটা কত নিউটনের, 64 চলে গেল, তাহলে 100 - 64 করে দাও, 36% রিমেইন থাকবে, তাই না? এই তো এরকমই কোশ্চেন, নিজেকে বুঝতে হবে একটু। দেখো এই বল, দেখো একটা বল ফলিং 5 মিটার ইন এয়ার, উপর থেকে পড়ছে 5 মিটার, তার মানে উপর থেকে রিলিজ করা হলো একটা বলকে, পড়লো কত 5 মিটার, তাহলে তার একটা ভ্যালোসিটি হবে 5 মিটার নামার পর। আর এটা পড়ে গিয়ে কি করলো, কোলাইডস হেড অন ইলাস্টিক্যালি উইথ লিফট, একটা লিফট যেটা নাকি মুভিং আপওয়ার্ড উইথ ভ্যালোসিটি 1 মিটার পার সেকেন্ড, লিফট উপর দিকে উঠছে, এটার সঙ্গে কোলাইড করলো। বুঝতে পারছো? ফাইন্ড দ্য ভ্যালোসিটি অফ দ্য বল জাস্ট আফটার কলিশন। এটা উপর দিকে উঠছে, এটা নামছে, এখানে স্ট্রাইক করবে, স্ট্রাইক করে বল, তোমাদের আইডিয়া কি বলে বলটা কোন দিকে যাবে? উপরের দিকেই যাবে, কারণ এটা ম্যাসিভ বডি, তাই না? এবার তোমাকে বলের স্পিড বার করতে হবে আফটার কলিশন। সুতরাং M1 M2 কিছু দেওয়া নেই, তাহলে কোথা থেকে করব? মাস ছাড়া একটা ফর্মুলা আছে ইলাস্টিক কলিশন, কোনটা? এই দেখতে হয়, নিউটনস ল, V2 - V1 = U1 - U2, ডিরেক্ট বসা অঙ্ক হয়ে যাবে, নিটের প্রশ্ন। তো 1 বারবার বলা হচ্ছে ইলাস্টিক কলিশন। এবার তুমি একটাকে ফার্স্ট বডি ধরবে, একটাকে সেকেন্ড বডি ধরবে, এই ধরতে যেন আবার গন্ডগোল না হয়। আমি বলটাকে ফার্স্ট বডি ধরলাম আর লিফটটাকে সেকেন্ড বডি ধরলাম, ভ্যালোসিটি প্লাস মাইনাস ওর ব্যাপার থাকবে, যখন নিচের দিকে পড়বে সেই ভ্যালোসিটি মাইনাস, যখন উপরের দিকে ভ্যালোসিটি থাকবে তখন ভ্যালোসিটি প্লাস। ওয়াই অ্যাক্সিস পজিটিভ ডিরেকশন, ওয়াই অ্যাক্সিস নেগেটিভ ডিরেকশন, এটা সেই হিসাবেই কিন্তু ধরতে হবে। এক্স অ্যাক্সিসের ক্ষেত্রেও কিন্তু তাই, পজিটিভ দিয়ে গেলে পজিটিভ ভ্যালোসিটি, নেগেটিভ দিয়ে গেলে নেগেটিভ ভ্যালোসিটি ধরতে হবে। হ্যাঁ, এবার বলো 1 নম্বর বডি এটা, 1 নম্বরের স্পিড U1, ইনিশিয়াল স্পিড U1 না, U1 ভ্যালুটা কত, কত হাইট নামছে? 5 মিটার হাইট নামছে। 5 মিটার নামার পরে যে ভ্যালোসিটি হবে সেটা হচ্ছে U1, তাই না? রিলিজ করা হয়েছে উপর থেকে, সেই জন্য U1 নামার পর যে ভ্যালোসিটি 2gh, this for is equal to u square plus 2g, 2g into 10, h কত 5, 10 into 10 the square root, মানে 10 মিটার পার সেকেন্ড, U1 হয়ে গেল। আচ্ছা, এবার U1 পজিটিভ না নেগেটিভ সেটা একটা ব্যাপার আছে। U1 তো এইদিকে নেগেটিভ, তাহলে শুরুর থেকে নেগেটিভ দিয়ে দাও, এখানে নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, এটা তো ইম্পর্টেন্ট। আচ্ছা, U1 হলো। এবার বলো লিফট, লিফটের ভ্যালোসিটি U2, 2 নম্বরটা লিফট, U2 কত ভ্যালোসিটিতে যাচ্ছে? 1, উপর দিকে তো, তাহলে 1 মিটার পার সেকেন্ড। বলো তো লিফটের ভ্যালোসিটি আফটার কলিশন কত হবে? ট্রেনের ভ্যালোসিটির কোনো চেঞ্জ হয় মানুষকে ধাক্কা দেওয়ার পর? তাহলে 1ই হবে, আপওয়ার্ডই যেতে থাকবে। বার করতে হবে V1, মানে বলের ভ্যালোসিটি আফটার কলিশন। বসাও, এখানে আর ভেক্টর সাইন দেওয়া দরকার নেই, আমরা মাইনাস সাইন নিয়ে নিচ্ছি। V2 কত? 1 মাইনাস V1 তো বার করব, ইকুয়াল টু U1 বলো কত? -10, তারপরে মাইনাস U2 কত? সেটাও 1, এটাও 1, তাহলে দেখো 1 মাইনাস V1 ইকুয়াল টু -11, তার মানে মাইনাস V1 ইকুয়াল টু, এটা এই পাশে আসলে -12, V1 ইকুয়াল টু 12 মিটার পার সেকেন্ড, প্লাস এলো। তাহলে বলটা স্ট্রাইক করার পর, এটা কার ভ্যালোসিটি? বলের তো, V1 1 নম্বর বডি স্ট্রাইক করার পর কোন দিকে যাবে? আপওয়ার্ড না? হ্যাঁ, দেখছো উপর দিকে যাচ্ছে। কি করে বুঝলাম? প্লাস বেড়েছে। আচ্ছা, এটা করলাম। সিমিলার একটা আমি প্রবলেম দিচ্ছি, তোমরা আমাকে করে দেখাও। তাহলে 1 নম্বর বডি, 2 নম্বর বডি ঠিকঠাক ধরতে হবে, ভ্যালোসিটি ঠিকঠাক নিতে হবে। এ বল ইজ মুভিং উইথ ভ্যালোসিটি 2 মিটার পার সেকেন্ড। দেখো একটা বল 2 মিটার পার সেকেন্ড ভ্যালোসিটিতে মুভ করছে, রাইট ডিরেকশনে যাচ্ছে টুয়ার্ডস এ ওয়াল, এটা আবার ওয়াল, এন্ড ইজ মুভিং উইথ স্পিড 1 মিটার পার সেকেন্ড টুয়ার্ডস বল। আচ্ছা, ওয়ালও আবার মুভ করছে, হ্যাঁ ওয়ালও মুভ করে আসছে, 1 মিটার পার সেকেন্ড স্পিডে মুভ করে আসছে। তাহলে কোলাইড হবে, কলিশন হবে। কলিশনের পর বলের ভ্যালোসিটি কত বার করতে হবে। আচ্ছা, কলিশন হওয়ার পর বলটা কোন দিকে যাবে? ওই দিকে যাবে। তাই আফটার কলিশন বলের ভ্যালোসিটি হওয়া উচিত মাইনাস,
কোন ফর্মুলা, কোনো মাস টাস দেওয়া নেই। v2 মাইনাস v1 ইজ ইকুয়াল টু u1 মাইনাস u2। ভেক্টর সাইনের দরকার নাই, কারণ ওয়ান ডাইমেনশনাল আছে। বসালেই হয়ে যাবে। একটাকে 1 নম্বর বডি ধরো, আর এটাকে 2 নম্বর বডি ধরো। এটা স্পিড u1 আর v1, এটা স্পিড u2 আর v2। বলো u1 কত? u1 2 মিটার পার সেকেন্ড, আর u2 মাইনাস 1 মিটার পার সেকেন্ড। v2 ও তাহলে মাইনাস 1 মিটার পার সেকেন্ডই। এবার বার করবে v1, বলের স্পিড আফটার কলিশন। বসালেই হয়ে গেল। v2 মাইনাস 1 মাইনাস v1 ইকুয়াল টু u1 মাইনাস u2। u1 হচ্ছে 2 মাইনাস u2 হচ্ছে মাইনাস 1, তাহলে মাইনাস 1 মাইনাস 1, এটা হচ্ছে 3, হ্যাঁ, মাইনাস v ইকুয়াল টু 4, v ইকুয়াল টু মাইনাস 4 মিটার পার সেকেন্ড। তাহলে এটা এখানে লেগে ছিটকে যাবে এদিকে মাইনাস 4 মিটার পার সেকেন্ড। তাহলে আজকে ইলাস্টিক কলিশন হলো, পরের দিন কলিশন শেষ হয়ে যাবে।